সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। পাশ করি অ্যান্টিবায়োটিকের ইসলামের ইতিহাসে। আমরা আজকে দেখব আব্বাসীয় খিলাফত বা আব্বাসিয়ান ডাইনেস্টি। এটা বেসিক্যালি উমাইয়া খিলাফত থেকে অনেক বেশি সময় ধরে স্টে করেছিল। ৭৫০ থেকে ১২৫৮, প্রায় হচ্ছে কত বছর? প্রায় হচ্ছে ৫০৮ বছর স্টে করেছিল। এইখানটাতে স্যার যদি আমরা খেয়াল করি প্রথমে যে একটা তো খেলাফত ছিল উমাইয়াত বা উমাইয়া খেলাফত, সেখান থেকে আবার নতুন করে আব্বাসীয় খেলাফত তৈরি হলো। প্রথমত হচ্ছে উমাইয়াদের বিরুদ্ধে একটা বৈষম্য এবং একটা অসন্তোষ ছিল। আর আব্বাসীয়রা বেসিক্যালি নিজেদেরকে দাবি করতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং যেহেতু সে প্রফেটের একজন চাচার বংশধর, এই কারণে তার একটা জনপ্রিয়তাও ছিল। এবং এই আন্দোলনের নেতৃত্ব দেয় হচ্ছে মুহাম্মদ বিন আলী এবং ইব্রাহিম আল ইমাম। ৭৫০ খ্রিস্টাব্দে বেসিক্যালি উমাইয়াদের সাথে একটা যুদ্ধ হয়। যুদ্ধের নাম হচ্ছে দ্বিতীয় জাবেরের যুদ্ধ। এই দ্বিতীয় জাবেরের যুদ্ধে আবুল আব্বাস আস-সাফা এই খিলাফতটা আসলে প্রতিষ্ঠা করেন। একটা মজার ব্যাপার হচ্ছে, এই খিলাফতের প্রতিষ্ঠাতা তার নামও আব্বাস, এবং তারা যাদের বংশধর হিসেবে নিজেদেরকে দাবি করে তার নামও আব্বাস, এবং খিলাফতের নামও হচ্ছে আব্বাসীয় খিলাফত বা আব্বাসীয় ডাইনেস্টি। এটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। এবং এইটা এই কারণে হয় কারণ তারা একটা প্রতিশ্রুতি দেয়, তারা হচ্ছে আরব অনারব, মানে আরব, যেহেতু অনারব বলতে মাওয়ালি, আরব ও মাওয়ালিদের ভিতরে একটা ভ্রাতৃত্ব, একটা সংহতি প্রতিষ্ঠা করবে এবং এদের ভিতরে কোনো বৈষম্য করা হবে না। এই যে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই আল মনসুর ও হারুন, এই সময়টাকে বলা হচ্ছে স্বর্ণযুগ। কেন? প্রথমত যদি বলি, আবু জাফর আল মনসুর হচ্ছে এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং তিনি ৭৬২ সালে, মানে যুদ্ধের ঠিক ১২ বছর পরে, টাইগ্রিস নদীর তীরে, মানে এখনকার ফরাত নদীর তীরে একটা রাজধানী প্রতিষ্ঠা করেন, যে রাজধানীর নাম ছিল বাগদাদ। আচ্ছা, এবং এর পরবর্তীতে আসেন শাসনে হারুন আর রশিদ। আমরা যে হারুন আর রশিদকে সবাই চিনি, যে হারুন আর রশিদের সময়ে আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগ বলা হয়, এবং এই সময় শিক্ষা এবং বিজ্ঞান অনেক বেশি সামনে এগিয়ে যায়। এবং তার সময় একটা জ্ঞানকেন্দ্র বা নলেজ সেন্টার প্রতিষ্ঠিত হয়, যে জ্ঞানকেন্দ্র বা নলেজ সেন্টারটাকে নাম হইতেছে বাইতুল হিকমা। এই বাইতুল হিকমা গ্রিক, ভারতীয়, পারস্য, মানে নন আরব যত বিদ্যা বা জ্ঞান আছে সেটাকে আরবদের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হিসাবে সেখানে অনেক বেশি ট্রান্সলেশন বা অনুবাদ হতো। এখন স্যার এই কারণে হচ্ছে অ্যারিস্টটল, হিপোক্রেটিস এবং ভারতীয় গণিতশাস্ত্রের জ্ঞান হচ্ছে আরব বিশ্বে ছড়িয়ে পড়ে, এবং তাদের জ্ঞান ভাণ্ডার আরো বেশি সমৃদ্ধ হয়। কিন্তু এই যে আব্বাসীয় খেলাফত বা আব্বাসীয় খেলাফত কিন্তু একসময় পতনের দিকে এগিয়ে যায়। কেন পতনের দিকে এগিয়ে যায়? তার প্রথম কারণ হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন একটু শিথিল ছিল, তুর্কি সৈন্যদের অতি প্রভাব ছিল, এবং বিভিন্ন প্রদেশের হচ্ছে স্বাধীনতা ঘোষণা করা। একটা বিষয় খেয়াল করবেন যে এরা জ্ঞান বিজ্ঞান শিল্পে যতটা মনোযোগী ছিল, তারা হচ্ছে তাদের সামরিক শক্তিতে অতটা মনোযোগী ছিলেন না। যার ফলাফল হিসেবে ১২৫৮ সালে যখন মঙ্গোল সেনাপতি হালাকু খা এই বাগদাদ আক্রমণ করে, এবং এই আক্রমণের মধ্য দিয়ে আব্বাসীয় খেলাফতের হচ্ছে পতন ঘটে। এই যে আক্রমণের মাধ্যমে আব্বাসীয় খেলাফতের পতন ঘটে, তখন বলা হতো যে ফ্রাত নদীর পানি, মানে এই যে আমরা যে নদীটার কথা বলছি, যে নদীর তীরে বেসিক্যালি হচ্ছে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করা টাইগ্রিস নদীর তীরে, সেই টাইগ্রিস নদী নিয়ে বলা হতো যে যখন বাগদাদ ধ্বংস হচ্ছে, তখন এই টাইগ্রিস নদীর অর্ধেক পানি লাল হয়ে গেছিল শহীদের রক্তে, মানে যারা হত্যা করা হয়েছিল এই হালাকু খানের বাহিনী দ্বারা, তাদের রক্তে। আর অর্ধেক পানি কালো হয়ে গেছিল এই কলমের কালিতে, মানে এই বইয়ের কালিতে। সো মানে এইরকম জ্ঞানের জায়গায় তারা এত শক্তিশালী ছিল। কিন্তু ওই যে জ্ঞান বিজ্ঞানকে যখন আপনি অনেক বেশি গুরুত্বায়ন করবেন, তখন আপনি সামরিক শক্তিতে পিছিয়ে পড়লেও পড়তে পারেন।
আর ওই সময়টা কিন্তু অলরেডি বেসিক্যালি আব্বাসীয় খিলাফত কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল। হ্যাঁ, সো এর পরে বেসিক্যালি একই সময় বায়তুল হিকমাও ধ্বংস হয়ে যায় এবং আমরা হয়তো অনেক জ্ঞান থেকে বঞ্চিত হই। আরও একটা কারণ ছিল যে ওই সময় হচ্ছে স্টেট যেহেতু দুর্বল হয়ে যাচ্ছিল, এই সময় রাজ্য কোষেও টাকা পয়সার একটা টানাটানি সংকট শুরু হয়ে গেছিল। তো এখন আমরা দেখি যে এখান থেকে কোন কোন এমসিকিউ আমাদের পরীক্ষায় আসতে পারে। চলো সেই অ্যান্টিবায়োটিকগুলো একটু দেখে আসি। লেটস গো ফর ইট। সো এই জায়গা থেকে আমার প্রথম এমসিকিউ হচ্ছে কার বংশধর দাবি করতেন তারা, সেটা হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এবং কে প্রথম হচ্ছে এটাকে প্রতিষ্ঠা করে তার নামও আব্বাস, আবুল আব্বাস আস-সাফা। হ্যাঁ, কত সালে? এটা একটা এমসিকিউ, 750 সালে। সেকেন্ড এমসিকিউ হচ্ছে যুদ্ধের নামটা কি ছিল? দ্বিতীয় জাবেরের যুদ্ধ। এবং এইটা কোন প্রতিশ্রুতি দেয়? মাওয়ালি এবং আরবদের ভিতরে সাম্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। এরপরে দেখি স্বর্ণযুগ বলা হয় কার সময়কে? হারুন রশিদ সময়কে বলা হয় স্বর্ণযুগ। আর এর প্রকৃত প্রতিষ্ঠা তো শুরু হলো জাবেরের যুদ্ধতে আব্বাস আর সাফার মাধ্যমে, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাকে, এইটা একটা এমসিকিউ। এইটা হচ্ছে আবু জাফর আল মনসুর এবং বায়তুল হিকমা তৈরি করে কে? হারুন রশিদের পৃষ্ঠপোষকতায়। তাহলে এখানে এমসিকিউগুলো দেখলাম। আবার এটা পতন হয় কিভাবে? মঙ্গল আক্রমণের মাধ্যমে। মঙ্গল আক্রমণ করে কোন মঙ্গল সেনাপতি? তার নাম হচ্ছে মঙ্গল সেনাপতি হালাকু খা। তো এর মাধ্যমে আমরা আমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ মানে অ্যান্টিবায়োটিকগুলো দেখে ফেললাম। এখন আমরা একটু চলে যাই একটা সুপার এমসিকিউতে। সো সুপার এমসিকিউ জায়গাতে প্রশ্ন হচ্ছে আব্বাসীয় খিলাফতের সময় জ্ঞান বিজ্ঞানের চর্চা এবং অনুবাদের জন্য যে একটা কেন্দ্র বা মহাকেন্দ্র বা একটা গ্রেটার নলেজ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছিল, তার নাম কি ছিল? তার নাম আমরা সবাই জানি বায়তুল হিকমা, যাকে ইংরেজিতে বলা হয় হাউস অফ উইজডম। তো এর মাধ্যমে আমরা আব্বাসীয় খিলাফত বা আব্বাসীয় ডাইনেস্টি সম্পর্কে আলোচনা করলাম। বা আব্বাসীয় এই ডাইনেস্টিতে উপরে কোন কোন অ্যান্টিবায়োটিকগুলো আমাদের এমসিকিউ পরীক্ষায় কাজে লাগতে পারে সেটি দেখলাম এবং শেষ করলাম হচ্ছে একটা সুপার এমসিকিউ দিয়ে। যদি তোমরা আরও ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে চাও, প্রথম কথা হচ্ছে পাশ করির সাথে থাকো। দ্বিতীয় কথা হচ্ছে পাশ করির সাথে কি আছে, যে অ্যান্টিবায়োটিক শিটটা আছে সেটি পড়ো এবং এর মাধ্যমে তুমি পেতে পারো তোমার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত সাবজেক্টে পড়ার সুবর্ণ সুযোগ। সবার জন্য শুভকামনা।